আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেফ একাডেমির পক্ষ থেকে আমাদের আজকের ক্লাসে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। শুধু গুরুত্বপূর্ণ না, এটা হলো ইংরেজির মানে বেসিক বা ভিত্তি। বেসিক বলতে অনেক সময় আমরা কম বুঝি বা অল্প বুঝি বা প্রাইমারি বুঝি, ওই অর্থে না, এটা হলো বেস অর্থে, ভিত্তি অর্থে। তো সেটা হলো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এবং বিভিন্ন একই শব্দ বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হওয়া। তো এই জায়গাটা নিয়ে আজকে আমরা কথা বলবো। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তারা আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আহ, আর অবশ্যই আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, অল ক্লিয়ার। যারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকে আমরা যেটা বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হলো পার্টস অফ স্পিচ। অলরেডি আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমরা স্লাইডটা দেখতে পেয়েছি অলরেডি। তো এটা শুধু পার্টস অফ স্পিচ না, পার্টস অফ স্পিচের প্রাইমারি আলোচনা আছে সেগুলো না, এটা হলো একটু অ্যাডভান্স লেভেলের। কারণ মানে মোটামুটি পার্টস অফ স্পিচের প্রাইমারি আলোচনা আমরা অনেকেই জানি, যেমন নাউন কাকে বলে, কোনো কিছুর নাম সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যারা বসে। নাউন প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ কাকে বলে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। এরপরে হলো আমাদের অ্যাডজেক্টিভের পরে যদি আমরা দেখি যে প্রিপজিশন কাকে বলে, অ্যাডজেক্টিভের পরে সরি অ্যাডভার্ব, ভার্ব। ভার্ব হলো নাউন প্রোনাউন যে কাজগুলো করে তাকে ভার্ব বলে। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব হলো আমাদের নাউন প্রোনাউন, নাউন প্রোনাউনকে নাউন প্রোনাউন বাদে বাকি সবাইকে যারা মডিফাই করে তাদেরকে অ্যাডভার্ব বলে। প্রিপজিশন কাকে বলে, নাউন প্রোনাউনকে অন্য ওয়ার্ডের সাথে যুক্ত করে। কনজাংশন হলো বিভিন্ন ধরনের ওয়ার্ডকে যুক্ত করে। তো এই আলোচনাটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু সেন্টেন্সের মধ্যে যখন একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে বলা হয় যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ, তখন ওটা আমাদের কাজে লাগে। তো এই পার্টস অফ স্পিচের প্রথমে আমরা দুটো ভাগ একটু দেখে নিব। এটা সবাই আমরা একটু খাতায় লিখে রাখি, সবাই আমরা একটু খাতায় লিখে রাখি। প্রথমে আমরা পার্টস অফ স্পিচের দুটো ভাগ দেখব। প্রথমে আমরা পার্টস অফ স্পিচের কি দেখব, দুটো ভাগ দেখব। পার্টস অফ স্পিচকে প্রথমে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো লেক্সিক্যাল, একটা কি লেক্সিক্যাল, আর আরেকটা হলো পার্টস অফ স্পিচকে দুটো ভাগে ভাগ করা যায়। মানে পার্টস অফ স্পিচের আইডেন্টিফাই করার জন্য দুটো পদ্ধতিতে আইডেন্টিফাই করতে হয়, একটা হলো লেক্সিক্যাল, আরেকটা হলো ফাংশনাল। এটা একটু লিখে রাখি, লেক্সিক্যাল এবং ফাংশনাল। ফাংশনাল মানে হলো বাক্যে ব্যবহার। ফাংশনাল মানে কি, বাক্যে কি অনুযায়ী ব্যবহার হয়েছে বা বাক্যে কিভাবে ব্যবহার হয়েছে। অর্থাৎ ফাংশনাল পার্টস অফ স্পিচ জানতে হলে আমাকে অবশ্যই একটা বাক্যের মধ্যে ওই ওয়ার্ডের ব্যবহারটা কিভাবে হয়েছে সেটা জানতে হবে। ওকে, আর লেক্সিক্যাল যাকে বলে সেটা হলো ডিকশনারিগত, আবিধানিক, আবিধানিক ভাবে এই ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, আবিধানিক ভাবে। যেমন আমরা একটা জিনিস দেখি, সেটা হলো স্কুল শব্দটা। স্কুল এই শব্দটা লেক্সিক্যালি, লেক্সিক্যালি এটা নাউন, লেক্সিক্যালি এটা কি নাউন, অর্থাৎ ডিকশনারিতে এটাকে নাউন হিসেবে দেখানো হয়েছে। যদিও এটা ভার্ব হয়। স্কুল মানে কাউকে শিক্ষা দেওয়া, কাউকে কি করা, শিক্ষা দেওয়া। আমরা লাইভটা একটু শেয়ার করে দেই। আচ্ছা, আমরা লাইভটা একটু শেয়ার করে দেই, যারা এই মুহূর্তে যুক্ত আছি আমরা একটু শেয়ার করে দেই। এবং শেয়ারের পরে আর কমেন্টে একটু আমরা পরিচিতদের মেনশন করে দেই। জসিম জিয়া সম্ভবত, মানে এক্স দিয়ে নাম লেখা, তো সম্ভবত সে অনেককে মেনশন করছে, থ্যাংক ইউ। যারা যারা মেনশন করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো স্কুল শব্দটা আমরা জানি নাউন, সর্বোচ্চ এটা আর কি হতে পারে, ডিকশনারি বলছে এটা ভার্ব হতে পারে, কাউকে জ্ঞান দেওয়া, পরামর্শ দেওয়া, কোনো দিক নির্দেশনা দেওয়া। আচ্ছা, কিন্তু আমরা যখন একটা বাক্য লিখি,
বাক্য লিখি, আই স আই স্কুল বয়, আমি একটা স্কুল বয়কে দেখলাম। এই জায়গাটাতে বয়টা হলো আমার নাউন, আর স্কুল শব্দটা নাউনটাকে মডিফাই করছে। দুটো নাউন পরপর থাকলে আগেরটা অ্যাডজেক্টিভ এমনিতেই হয়ে যায়, তারপর আমি যদি বাক্যে ব্যবহার বলি, স্কুল শব্দটা বয়টাকে মডিফাই করছে। আমি একটা ছেলেকে দেখলাম, কেমন ছেলে? স্কুল বয়, স্কুল পড়ুয়া ছেলে। তাহলে স্কুল শব্দটা বয়টাকে মডিফাই করে, মানে নাউনকে মডিফাই করে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এইটাকে বলে হলো ফাংশনাল। এইটাকে কি বলে? ফাংশনাল বলে। ওকে। আর এই যে স্কুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, একটা ওয়ার্ড যদি আসে যে স্কুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অন শব্দ, অন প্রিপোজিশন কোন পার্টস অফ স্পিচ, এই ধরনের জিনিসগুলোকে বলে হলো আমাদের কি? লেক্সিক্যাল। এই ধরনের জিনিসগুলোকে কি বলে? লেক্সিক্যাল বা আবিধানিক। তো আমাদের পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন বেশি আসে? পরীক্ষায় লেক্সিক্যাল মিনিং থেকে সাধারণত কম আসে। অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা আসে পরীক্ষায়, কিন্তু সাধারণত কম। যেটা নিয়ে একটু কনফিউশন হয়, যেমন রিমুভাল, রিমুভাল এটা কোন পার্টস অফ স্পিচ, এটা পরীক্ষা মাঝে মাঝে আসে। রিমুভাল কোন পার্টস অফ স্পিচ, এটা এল দেখে অনেকে মনে করে এটা অ্যাডজেক্টিভ, এটা বাক্যের মধ্যে না, এটা লেক্সিক্যালি মানে ডিকশনারিতে এটা কোন পার্টস অফ স্পিচ। তো রিমুভাল কোন পার্টস অফ স্পিচ সবাই একটু কমেন্টে লিখে দাও আমরা, রিমুভাল কোন পার্টস অফ স্পিচ। তো রিমুভালটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাদের জানার জন্য আমাদেরকে কি করতে হয়? আমরা এই যে লাস্টে সাফিক্স দেখি, এল দেখি, এল দেখে অনেকে এটাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এইটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এইটা হলো আমাদের নাউন। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। কারণ রিমুভাল শব্দটা তৈরি হয়েছে রিমুভ, রিমুভ এর সাথে, রিমুভ এর সাথে এল যুক্ত করে। আর রিমুভ হলো ভার্ব, ভার্বের সাথে কেউ যদি যুক্ত হয় এটা হয় একটা নাউন। ভার্বের সাথে কেউ যদি যুক্ত হয় তাহলে শব্দটা তৈরি হয় নাউন হিসেবে। ভার্বের সাথে কেউ যদি যুক্ত হয় তাহলে শব্দটা কি তৈরি হয়? নাউন হিসেবে। আজকে কিন্তু প্রচুর কমেন্ট করতে হবে, কারণ আমি প্রচুর কোশ্চেন দেখাবো। তো এই যে একটা ওয়ার্ড দিয়ে যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে এটাকে আমরা বলবো রিমুভাল, মানে সরি, এটাকে আমরা বলবো লেক্সিক্যাল মিনিং। আর যদি বাক্যের মধ্যে দিয়ে বলে কোন পার্টস অফ স্পিচ, এটাকে বলে ফাংশনাল। তো সাধারণত পরীক্ষা কোনটা আসে? ফাংশনাল, অর্থাৎ বাক্যে কিভাবে ব্যবহার করা হয়েছে। এই ফাংশনাল কোশ্চেনেই কিন্তু একই ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। তাহলে লেটস সি, আমরা তাহলে চলে যাই আমাদের কোশ্চেনে। ওকে, তার আগে সবার জন্য মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য আমাদের প্রি অ্যাডমিশনের কোর্স চলছে। যারা এইচএসসি 24 ব্যাচ আছেন তাদের জন্য আমাদের এখানে 280টা ক্লাস, 283টা পরীক্ষা, হিউজ পরিমাণ ক্লাস এবং পরীক্ষা, এবং হিউজ এক্সপেরিয়েন্সড টিচারদের একটা প্যানেল আপনারা পাচ্ছেন। তো কোর্স ফি হলো 5,000 টাকা, তবে এখন যদি ভর্তি হন 2,500 টাকায় আমরা এটা এখন ভর্তি নেব। ঈদের পরে এই কোর্সের ফিটা আমাদের বেড়ে যাবে। আর এর পাশাপাশি আপনারা চাইলে সেকেন্ড টাইমার যারা আছেন, অর্থাৎ 2023 ব্যাচের যারা দ্বিতীয়বার এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য আমাদের 290টা ক্লাস, 295টা পরীক্ষা এবং 140টা পিডিএফ লেকচার শিট সহ একটা কোর্স আমাদের আছে দীর্ঘ 8 মাসের। আপনি যেই কোর্সে ভর্তি হন, সেকেন্ড টাইমার হন অথবা আমাদের ফার্স্ট টাইমার হন, আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনাকে পরবর্তীতে শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত আর কোনো কোর্সে আপনাকে ভর্তি হতে হবে না। সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আপনাকে পড়াবো। দীর্ঘ 8 মাস ব্যাপী আমাদের এই প্রোগ্রামটা। ওকে, আপনাকে বারবার করে বিভিন্ন কোর্সে ভর্তি হতে হবে না। তো সেকেন্ড টাইমার কোর্সের জন্য আমাদের কোর্স ফি 5,000 টাকা, তবে এই ঈদের আগ পর্যন্ত যদি আপনি ভর্তি হন 1,500 টাকা, মাত্র 1,500 টাকা আপনি ভর্তি হতে পারবেন। ওকে, এবার আমরা চলে যাই কোশ্চেনে। The sun went down. The underlined word is used as dash. The sun went down. এই ডাউন শব্দটার নিচে আন্ডারলাইন আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? সবাই আমরা কমেন্ট করব, দ্রুত কমেন্ট করব, সবাই কমেন্ট করব, দ্রুত কমেন্ট করব, সবাই কমেন্ট করব, দ্রুত কমেন্ট করব। ওকে, the sun went down, এটা কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন, কনজাংশন। প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন, কনজাংশন। আচ্ছা, এটা যে দেখে ডাউনকে আমাদের সাধারণত কি মনে হয়? যে এটা প্রিপোজিশন। ডাউনকে আমাদের কি মনে হয়? এটা প্রিপোজিশন, তাই না? প্রিপোজিটিআইওএন। আচ্ছা, এটাকে প্রিপোজিশন মনে হয়, কিন্তু মনে রাখতে হবে প্রিপোজিশন হতে হলে তারপরে কি লাগবে? প্রিপোজিশন হতে হলে তারপরে একটা নাউন লাগবে। গত একটা ক্লাসে আমি ডিটাচড প্রিপোজিশন পড়িয়েছিলাম, যে প্রিপোজিশনের পরে নাউন থাকে না, নাউনটা কোথায় থাকে? শুরুর দিকে থাকে। নাউনটা কোথায় থাকে? শুরুর দিকে থাকে, তখনও সেটা প্রিপোজিশন হয়। এখন আমি যদি চিন্তা করি ডাউনটা প্রিপোজিশন, তাহলে পরে নাউন নাই। আবার আমি যদি বলি এটা ডিটাচড প্রিপোজিশন, তাহলে নাউনটা পরে না থেকে কোথায় আছে? শুরুতে। তাহলে এটাকে মিলে the sun went down the sun, মানে সূর্যের নিচে তলিয়ে গেল, এটা মিলে না।
সো প্রিপজিশন হতে হলে পরে একটা কি থাকবে, নাউন থাকবে। আর ব্যতিক্রম দুই একটা ক্ষেত্রে নাউনটা এখানে না থেকে একেবারে শুরুতে থাকতে পারে ডিটাচড প্রিপজিশনে। এটা আমি গত ক্লাসে বলেছি। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এটাকে প্রিপজিশন হিসেবে নিতে পারছি না, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা প্রিপজিশন যদি না হয়, এটা 100% আমার এখানে অ্যাডভার্ব। প্রিপজিশনের পরে যদি এভাবে নাউন না থাকে, প্রিপজিশনের পরে যদি কি থাকে, নাউন না থাকে, তাহলে প্রিপজিশন সাধারণত অ্যাডভার্ব। পরেও নাউন নাই, ডিটাচড প্রিপজিশন হিসেবে সবার শুরুতেও নাউন নাই, মানে ওই প্রিপজিশনের নাউন সবার শুরুতেও নাই। যারা ডিটাচড প্রিপজিশন বোঝেন না, আগের ক্লাসে আমারটা একটু দেখে নিয়ে, তাদের জন্য বলি, প্রিপজিশনের পরে যদি নাউন না থাকে, তাহলে আমার এই প্রিপজিশনটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, সো এখানে সঠিক উত্তর হলো অ্যাডভার্ব। আমরা সবাই একটু কোশ্চেন করব, সবাই একটু আনসার করব। নেক্সট কোশ্চেন, আওয়ার blessings comes from above. Our blessings comes from above. আমাদের আশীর্বাদ কোথা থেকে আসে? উপর থেকে আসে। আমাদের আশীর্বাদ কোথা থেকে আসে? উপর থেকে আসে। আমরা একটু শেয়ার করে দেই এবং সেই সাথে আমরা কি করব, শেয়ারের পাশাপাশি সেই সাথে আমরা একটু কমেন্টে পরিচিতদেরকে মেনশন করব। ওকে, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। আমাদের আশীর্বাদগুলো কোথা থেকে আসে? উপর থেকে আসে। এই জায়গাটাতে অ্যাবাভ কোন পার্টস অফ স্পিচ? অ্যাবাভ এমনিতে একটা প্রিপজিশন, এমনিতে অ্যাবাভটা কি প্রিপজিশন। যথারীতি আমার শুরুতে কি নাই, আমার শেষে কি নাই, নাউন নাই, তাহলে এটা প্রিপজিশন হতে পারে না। এখন কথা হলো, এটা কি অ্যাডভার্ব? এটা কি অ্যাডভার্ব? আচ্ছা, এইটা জানার জন্য, এটা হ্যাঁ মনে হচ্ছে অ্যাডভার্ব হতে পারে, এইটা জানার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হলো তার পূর্বের ওয়ার্ডটা। তার পূর্বের ওয়ার্ড কি? ফ্রম। এই ফ্রম কিন্তু 100% একটা প্রিপজিশন। ফ্রম কিন্তু এখানে একটা প্রিপজিশন। তাহলে এটা যদি প্রিপজিশন হয়, তাহলে প্রিপজিশনের পরে কি থাকে ভাই? নাউন থাকে। এবং বাক্যের মধ্যে আপনি অর্থটা মিলাই দেখেন, খালি গঠন দেখলে হবে না, বাক্যের মধ্যে আপনি মিলিয়ে দেখেন। আমাদের আশীর্বাদ উপর থেকে আসে, এই উপর মানে কি? এই অ্যাবাভ মানে কি? এই অ্যাবাভ মানে হলো হেভেন। এই অ্যাবাভ মানে কি? এই অ্যাবাভ মানে হলো হেভেন, তার মানে হলো স্বর্গ। আমাদের আশীর্বাদ উপর থেকে আসে, তার মানে কি? স্বর্গ থেকে আসে। আমাদের আশীর্বাদ কোথা থেকে আসে? উপর থেকে আসে, মানে স্বর্গ থেকে আসে। তার মানে এই হেভেন বা স্বর্গ যদি আমি বলি, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন না? নাউন। তাহলে এখানে অ্যাবাভটা একটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। ওকে, অ্যাবাভ মানে উপর থেকে। উপর থেকে মানে কি? স্বর্গ থেকে। ওকে, তো প্রিপজিশনের পরে আমরা কি বসিয়েছি? নাউন বসিয়েছি। তাহলে আমার এখানে আনসার কি? অপশন সি। আচ্ছা, সবাই কিন্তু কমেন্ট করতেছেন না, কমেন্ট আনসার গুলো একটু কমেন্ট করতে হবে। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি ইজ ড্রয়িং নিয়ার। এই নিয়ারটা কোন পার্টস অফ স্পিচ? এই নিয়ারটা কোন পার্টস অফ স্পিচ? এই নিয়ারটা, সরি, এটা কোন পার্টস অফ স্পিচ? এই নিয়ার। নিয়ার শব্দটা অনেক অর্থে ব্যবহার করা হয়, অনেক পার্টস অফ স্পিচ। কোনটা প্রিপজিশন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। এই প্রিপজিশনটা, সরি, এই নিয়ারটা কোন পার্টস অফ স্পিচ? The day of my sister's marriage ceremony is drawing near. আমার বোনের বিবাহ অনুষ্ঠান কাছে চলে আসছে, মানে বিবাহ অনুষ্ঠানের সময়টা কি হচ্ছে? কাছে চলে আসছে। ওকে, এই নিয়ারটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু আনসার করি, সবাই একটু আনসার করি, এটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু আনসার করি এবং আমরা একটু শেয়ার করে দেই, এটা কোন পার্টস অফ স্পিচ? সবাই একটু আনসার করি এবং শেয়ার করে দেই, এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, এই নেয়ারটা হলো কোথায় প্রশ্নের উত্তর দিচ্ছে। কোথায় প্রশ্নের উত্তর দিচ্ছে? কোথায় চলে এসেছে? বিবাহ বার্ষিকী, বিবাহ অনুষ্ঠানটা কোথায় চলে এসেছে? কাছে চলে এসেছে, নিকটে চলে এসেছে। মনে রাখবেন, কখন, কোথায়, কিভাবে, কেন, কখন, কোথায়, কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তর যারা দেয়, কখন, কোথায়, কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তর যারা দেয়, তারা কি? কোন পার্টস অফ স্পিচ? তারা অ্যাডভার্ব। এই প্রশ্নগুলোর উত্তর যারা দেয় তারা অ্যাডভার্ব। ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন কখন, কোথায়, কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তর যারা দিবে তারা কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডভার্ব হবে। তো বলছে কোথায় এসেছে? কাছে এসে চলে এসেছে। বলে না গাড়িটা কাছে চলে এসে, বলে যে তোর মত ঘনিয়ে এসেছে। তো কোথায় এসেছে? কাছে এসেছে। তো ঘনিয়ে আসা, ওইটাও নেয়ার। আচ্ছা, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো অ্যাডভার্ব।
আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই 4 নাম্বার বলছে the underlined word is underlined word কোনটা he was all alone when I saw him যখন আমি তাকে দেখলাম সে ছিল একেবারে একাকী he was all alone এখানে অ্যালোনটা কোন পার্টস অফ স্পিচ he was all alone he was all alone এখানে alone কোন পার্টস অফ স্পিচ এখানে alone কোন পার্টস অফ স্পিচ he was all alone এখানে দুইটা শব্দের পার্টস অফ স্পিচ আমরা দেখব একটা শব্দ দেখব হলো alone আর একটা হলো all এই দুইটা শব্দের আমরা পার্টস অফ স্পিচ দেখব কারণ পরীক্ষায় এই প্রশ্নটা দিয়ে এই দুইটা শব্দের যে কোনো একটা পার্টস অফ স্পিচ আসতে পারে পরীক্ষায় এই শব্দটা দিয়ে দুইটা শব্দের যে কোনো একটা পার্টস অফ স্পিচ আসতে পারে ওকে প্রথম কথা আসেন হি ওয়াজ অ্যালোন সে একাকী খুবই সিম্পল একটা জিনিস যেটা অ্যাডজেক্টিভ এইজন্য আমি এটা প্রথমে আপনাকে নির্ধারণ করতে বলছি এটা অ্যাডজেক্টিভ হি ওয়াজ অ্যালোন সে একাকী আছে when I saw him আমি যখন তাকে দেখলাম সে একাকী ছিল তাহলে সে কেমন ছিল একাকী ছিল ওকে অ্যাডজেক্টিভ অবস্থা প্রকাশ করছে আচ্ছা এইবার আসেন হলো এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কে কেমন একাকী কতটা একাকী বলছে অল অ্যালোন এই অল মানে হলো পরিপূর্ণ কমপ্লিটলি কমপ্লিটলি এই অল মানে কি কমপ্লিটলি পরিপূর্ণ ভাবে সে একাকী ছিল সম্পূর্ণরূপে একাকী ছিল সম্পূর্ণরূপে একাকী ছিল তাহলে অল এখানে অ্যাডজেক্টিভ অ্যালোন কে মডিফাই করে কমপ্লিটলি অর্থ দিচ্ছে তার মানে এটা একটা অ্যাডভার্ব তার মানে এটা কি অ্যাডভার্ব তার মানে এখানে আমরা দেখলাম অ্যালোন শব্দটা হলো আমার এখানে অ্যাডজেক্টিভ আর অল শব্দটা হলো আমার এখানে অ্যাডভার্ব দুইটার যেটার নিচে দাগ থাকে আপনাকে ওইটার আনসার করতে হবে দুইটার যেটার নিচে দাগ থাকে ওইটার আনসার করতে হবে ওকে আচ্ছা আমরা পরের কোশ্চেনে চলে যাই all spoke in his favor সবাই তার পক্ষে কথা বলে all spoke in his favor সবাই তার পক্ষে কথা বলে এখানে all কোন পার্টস অফ স্পিচ all spoke in his favor সবাই তার পক্ষে কথা বলে এখানে all কোন পার্টস অফ স্পিচ এখানে all কোন পার্টস অফ স্পিচ all spoke in his favor সবাই তার পক্ষে কথা বলে এটা কোন পার্টস অফ স্পিচ আচ্ছা দেখেন সেফ একাডেমিতে আপনাদের যে টিচাররা রয়েছে এই টিচার কিন্তু ওয়ান অফ দা বেস্ট শিক্ষক প্যানেল ইনশাআল্লাহ তো এই জন্য আপনারা আমাদের ক্লাসগুলো দেখেছেন অনলাইনে দেখেছেন আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা পেজে ক্লাস নিচ্ছি সো আপনাদের যদি মনে হয় যে আসলে এখানে যারা ক্লাস নিচ্ছে তারা কেমন ক্লাস নিচ্ছে অভিজ্ঞতা তো ভাই আছেই অনেক সময় অভিজ্ঞতা দিয়েও কাজ হয় না কারণ সে যদি এই বিষয়ে ভালো না থাকে তো এই জন্য দেখা যায় যে আপনারা কাদের ক্লাস করবেন তারা কেমন ক্লাস নিচ্ছে তারা কতটুকু বোঝাতে পারে কতটুকু আন্তরিক এই জিনিসটা কিন্তু আপনি আমাদের এই ক্লাসগুলো থেকে বুঝতে পারবেন সো ফার্স্ট টাইমার হন আর সেকেন্ড টাইমার হন আপনার জন্য কিন্তু অবভিয়াসলি এই ক্লাসগুলো খুবই উপযোগী আমাদেরকে কি করার জন্য আমাদেরকে যাচাই বলবো না কারণ শিক্ষার্থী কখনো টিচারকে যাচাই করতে পারে না কিন্তু এটা আপনার নিজের একটা বোধগম্যতার জন্য যে আসলে এই প্যানেলটা আমার জন্য কতটুকু হেল্পফুল হবে ইনশাআল্লাহ এইটুকু আমরা আপনাকে গ্যারান্টি দিতে পারি যে বেস্ট একটা শিক্ষক প্যানেল আপনারা পাবেন ইনশাআল্লাহ সেফ একাডেমিতে এবং অ্যাবসলিউটলি মানে আপনি যখন সেফ একাডেমিতে আসবেন আপনি সেফ ফিল করবেন ইনশাআল্লাহ ওকে তাহলে এখানে বলা হচ্ছে অল স্পোক ইন হিজ ফেভার সবাই তার পক্ষে কথা বলে এটা কি এইটা হলো অল হলো এখানে একটা প্রোনাউন কেন প্রোনাউন দেখেন আচ্ছা প্রোনাউনটা পরে লিখি দেখেন স্পোক হলো ভার্ব কথা বলে ভার্ব কে কথা বলে কারা কথা বলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় সাবজেক্ট পাওয়া যায় তাহলে এই অলটা হলো আমার এখানে সাবজেক্ট এই অলটা কি আমার এখানে সাবজেক্ট তো সাবজেক্ট হতে পারে দুটো পার্টস অফ স্পিচ একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন সাবজেক্ট হতে পারে কয়টা পার্টস অফ স্পিচ দুইটা একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন তো এই জায়গাটাতে সাবজেক্ট অবশ্যই নাউন না কারণ অল মানে সবাই ওই সবার একটা একটা করে নাম আছে ধরেন আমরা এখানে সবাই বলতে জোবায়ের স্যার ফাহিম স্যার তারপরে হলো আমাদের শাওন স্যার বাপ্পি স্যার তুষার স্যার আহমেদ স্যার এই 6 জন স্যার সবাই তার পক্ষে কথা বলতেছে ঠিক আছে তাহলে সবার নাম আছে না এই নামগুলোর পরিবর্তে আমরা অল ব্যবহার করেছি এখানে সবাই অল এভরি এগুলো কি সাবজেক্ট হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে পার্টস অফ স্পিচ হবে কি এটা হবে নাউন সরি প্রোনাউন এইবার দেখেন একটা জিনিস এখন ধরেন সাবজেক্ট হিসেবেই বসছে
কিন্তু যদি এরপর একটা নাউন থাকে, অল পিপল স্পোক, আমি যদি এইভাবে বাক্যটাকে লিখি, অল পিপল স্পোক ইন হিজ ফেভার, অল ফেভার বানানটা ও আর দিয়েও হয়, আবার ও ইউ আর দিয়েও হয়, ও আর দিয়েও হয়, আবার ও ইউ আর দিয়েও হয়। ওকে, এই ও আর যেটা, এটা আমেরিকান, এটা কোন ইংলিশ, এটা আমেরিকান ইংলিশ। আর যেটা ও ইউ আর দিয়ে, সেটা হলো ব্রিটিশ ইংলিশ। সেটা কোন ইংলিশ? ব্রিটিশ ইংলিশ। মনে রাখবেন, কালার বানান আছে না, COLOUR, ও ইউ দিলে ব্রিটিশ ইংলিশ, আর ও আর দিয়ে কালার COLOR, এই কালার হলো আমেরিকান ইংলিশ। এটুকুই শুধু পার্থক্য। আচ্ছা, তাহলে যদি আমাকে এখানে বলে অল পিপল স্পোক ইন হিজ ফেভার, তাহলে সাবজেক্টের নাউনটা হলো পিপল। নাউনটা কি? পিপল। আর অল দ্বারা বোঝাচ্ছে কয়জন লোক, বলছে সব লোক। তাহলে এটা তখন হয়ে যাবে নাউনকে মডিফাই করবে, তখন এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তখন এটা কি বলেন? অ্যাডজেক্টিভ। ওকে, অল পিপল, অল অ্যাডজেক্টিভ। নিশিতা সুন্দর একটা কমেন্ট করছে, অনেক ধন্যবাদ নিশিতা। অল পিপল অল হলো অ্যাডজেক্টিভ, পিপল হলো নাউন। সুমা পাল, অল পিপল হলে অল অ্যাডজেক্টিভ হবে। গুড, থ্যাংক ইউ। এই তো বুঝতে পারছেন। ঠিক তেমনি ভাবে আমি যদি আপনাকে এইভাবে বলি, ধরেন এভরি বয়, এভরি এভরি বয় উইল গেট ডট ডট ডট। এই এভরিটা কি বলেন তো? এই এভরিটা হলো আপনার অ্যাডজেক্টিভ। এই এভরিটা কি? অ্যাডজেক্টিভ, কারণ বয়কে মডিফাই করছে, প্রত্যেকটা ছেলে। কিন্তু আপনার যদি এখানে ধরেন বয় না থাকে, এভরি উইল গেট ওয়ানও নাই, কিচ্ছু না, এভরি উইল গেট, তাহলে এই এভরিটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। ওকে, আচ্ছা, সরি, প্রোনাউন হয়ে যাবে। ওকে, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। আবার একটা বিজ্ঞাপন চলে আসছে, বিজ্ঞাপন, আপনারা যারা প্রি অ্যাডমিশন 24 ব্যাচের আছেন, তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। 2500 টাকা এখন ভর্তি হতে পারবেন। আর সেকেন্ড টাইমে যারা আছেন তারা ভর্তি হতে পারবেন আমাদের 1500 টাকায়। আচ্ছা, 6 নাম্বার, আই নো হিম বেটার, আমি তাকে ভালো চিনি। আই নো হিম বেটার, আমি তাকে ভালো চিনি। এখানে বেটার কোন পার্টস অফ স্পিচ? এখানে বেটার কোন পার্টস অফ স্পিচ? আই নো হিম বেটার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নাউন। সবাই আনসার করি। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, নাউন। আই নো হিম বেটার, আমি তাকে ভালো চিনি, আমি তাকে ভালো চিনি। দেখেন, এমনিতে যখন আপনার বেটার কথাটা আসবে, তখন এটা কি হয়? তখন এটা সাধারণত অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভ। কেন সাধারণত অ্যাডজেক্টিভ? তখন বেটার শুধু বেটার থাকে না, তখন আপনার বেটারের পরে কিছু একটা থাকে, বা বেটার কাউকে মডিফাই করে। যেমন ধরেন যে আপনার বেটার অপরচুনিটি, বেটার অপরচুনিটি, অপরচুনিটি, এই জায়গাটাতে বেটারটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। খুবই সুন্দর কথা, কারণ অপরচুনিটি হলো নাউন, নাউনকে সে মডিফাই করে, তুলনামূলক ভালো, সুবিধা। আচ্ছা, কিন্তু আমি যদি বাক্যটা এভাবে বলি, better is not always, better is not always better, better is not always better। এই প্রথম বেটারটা হলো ইজ ভার্বের সাবজেক্ট, তো সাবজেক্ট হিসেবে এটা নাউন হয়ে গেছে, সাবজেক্ট হিসেবে এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। আর এই বেটারটা হলো ওই বেটারকে মডিফাই করতেছে, সো এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে কি, ভালো ভালো বলে আমরা যা কিছু বলি তা সব সময় ভালো হয় না। এটা হলো ভালো জিনিসকে বোঝাচ্ছে, ভালো জিনিসকে বোঝাচ্ছে। আর এই ভালোটা কি? গুণকে বোঝাচ্ছে। তো তখন এটা অ্যাডজেক্টিভ, আর এই বেটার কি? নাউন। অর্থাৎ সাবজেক্ট ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, তখন এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন হলো এই জায়গার বেটারটা আসলে কি? এই জায়গার বেটারটা আপনি দেখেন, এটা সাবজেক্ট হিসেবে বসে নাই, আবার এটা কাউকে মডিফাই করে লোকটা ভালো, অমুক জিনিসটা ভালো, কোন নাউন ভালো, এটাও বলা হচ্ছে না। বলা হচ্ছে আমি তাকে চিনি ভালো করে। এই নো মানে হলো চেনা। নো মানে কি? চেনা। এটা একটা ভার্ব, আর এটাকে মডিফাই করছে বেটার, মানে ভালোভাবে। আমি তাকে ভালোভাবে চিনি। ভালোভাবে বলতে এখানে বোঝানো হচ্ছে তোমার চাইতে ভালোভাবে, বা কারোর সাথে তুলনা করে, কারোর সাথে তুলনা করে বলা হচ্ছে যে আমি তোমার চাইতে ভালোভাবে তাকে কি করি? চিনি। তো এই ভালোভাবে এটা হলো অ্যাডভার্ব। কারণ এটা কি করেছে? কারণ এটা হলো আমার এই নো ভার্বকে মডিফাই করেছে। তাহলে এই জায়গাটাতে এটা কোন পার্টস অফ স্পিচ? এই জায়গাটাতে এটা হলো অ্যাডভার্ব।
আচ্ছা, আমরা পরের কোশ্চেন একটু দেখি। I think your is a better plan. I think your is a better plan. Your হবে না, এটা yours হবে, এটা হবে yours. I think yours is a better plan. এই বেটার কোন পার্টস অফ স্পিচ? এটা সবার পারা উচিত, সবাই একটু আনসার করি আমরা। এটা সবার পারা উচিত, সবাই একটু আনসার করি। ওকে, সবাই আমরা একটু আনসার করি। I think yours is a better plan. দেখেন, প্ল্যান মানে কি? পরিকল্পনা। এটা একটা নাউন। অ্যাডজেক্টিভ চেনার জন্য নাউন চেনাটা খুব জরুরি। নাউনকে যে মডিফাই করে সেই অ্যাডজেক্টিভ। প্ল্যানটাকে মডিফাই করছে কে? বেটার। তাহলে বেটার কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বেটার কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ওকে, সো নাউনকে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ হবে। আর সাধারণত নাউনটা কোথায় থাকে? পরে থাকে, তবে আগেও থাকতে পারে। যেমন এরকম যদি থাকে, আপনি দুইটা কলম দিলেন কাউকে, তো সে একটা কলম ইউজ করে বলল দিস পেন ইজ বেটার, দিস পেন ইজ বেটার। এখন আপনি দেখেন এই বেটার কথাটা ভালো, এই ভালো কথাটা কাকে মডিফাই করছে? এই পেন নাউনকে মডিফাই করছে। সো নাউনকে মডিফাই করার ফলে সে কি হয়ে যাবে? সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনকে মডিফাই করার ফলে সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। পরের কোশ্চেন 8 নম্বর। অল মেন আর মর্টাল। মানুষ সবাই মরণশীল। এই অল কোন পার্টস অফ স্পিচ? অল মেন আর মর্টাল, সকল মানুষ মরণশীল। অল কোন পার্টস অফ স্পিচ? সবাই আমরা একটু আনসার করি। আচ্ছা, মুস্তাফিজের একটা গঠন লিখছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এটা ঠিক আছে মুস্তাফিজ, প্রায় সময় এটা কাজে লাগে, তবে 100% সবসময় না। 100% কাজে লাগাতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হলো বাক্যের মধ্যে ওই শব্দটার স্পেসিফিক ব্যবহার দেখতে হবে, কাকে সে মডিফাই করে। আচ্ছা, এবার আমরা আসি, তবে হ্যাঁ অধিকাংশ সময় ওই গঠনটা মিলে। আচ্ছা, অল মেন আর মর্টাল, সকল মানুষ মরণশীল। মেন কি? মেন হলো নাউন, মেন মানুষ, এটা হলো কি? নাউন। খুবই সিম্পল, নাউনকে মডিফাই করেছে অল, নাউনকে মডিফাই করেছে অল, তাহলে অল কি? অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করেছে অল, তাহলে অল কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। গুড। ঋতু আনসার করেছে, নিশিত আনসার করেছে, মুস্তাফিজুর, জয়নাব, সোমা, শাহিদা, তারপরে মাহিমা, তারপরে রেজাউল, সাকিব আল মাহমুদ, আচ্ছা নিশিতা, রেজাউল, আচ্ছা অনেকে আনসার করছে, থ্যাংক ইউ। প্রান্ত একটু আগে আনসার করলো, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 9 নম্বর প্রশ্ন। গিভ প্লেস টু ইয়োর বেটার্স। গিভ প্লেস টু ইয়োর বেটার্স। এই বেটার্স কোন পার্টস অফ স্পিচ? গিভ প্লেস টু ইয়োর বেটার্স, এই বেটার্স কোন পার্টস অফ স্পিচ? দেখেন, আমি একটু আগে বলছিলাম নাউনকে যারা মডিফাই করবে তারা কি? অ্যাডজেক্টিভ। আবার আপনি যদি বাক্যে অ্যাডজেক্টিভ খুঁজে পান, ওই অ্যাডজেক্টিভটা কার অ্যাডজেক্টিভ সে কিন্তু নাউন। ওই অ্যাডজেক্টিভটা কার অ্যাডজেক্টিভ সে কিন্তু নাউন। যেমন আমি যদি বলি গুড, এই বাক্যের কোন একটা বাক্যে গুড শব্দটা ব্যবহার করেছে, তাহলে এটা কার অ্যাডজেক্টিভ এটা কিন্তু জানতে হবে। আমি যদি বলি ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল এর নাউন কে, এটা কিন্তু বাক্য থেকে বের করা যাবে, তাই না? ওকে, সো নাউনকে মডিফাই করলে যেমন অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে অ্যাডজেক্টিভ যদি আমি বের করতে পারি, তাহলে ও কার অ্যাডজেক্টিভ এটাও বাক্য থেকে কি করা যায়? বের করা যায়। আচ্ছা, 9 এর উত্তরটা আমরা সবাই করি। আচ্ছা, 9 এর উত্তর আবু রাইহান, এইচএসসি, এইচএসসির কয়টি ক্লাস হয়েছে? প্রি অ্যাডমিশন কোর্সে, প্রি অ্যাডমিশন কোর্সে আমরা এইচএসসি টপিক ভিত্তিক এখন পড়াচ্ছি। আমাদের এখানে বাংলা, ইংরেজি, এটা হলো আপনার 7টা করে ক্লাস হয়েছে, আর বাংলা সম্ভবত 6টা হয়েছে। আর তার পাশাপাশি আমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, যেহেতু আমরা মানবিক বিভাগ পরিবর্তনের জন্য গ্রুপ ভিত্তিক সাবজেক্টের আমাদের এখানে ক্লাস হয়েছে 5টা। ওকে, আচ্ছা তাহলে কোনটা? ওকে, এবার আমরা একটু দেখি। আমরা জানি ইয়োর, আওয়ার, মাই, ইয়োর, আওয়ার, মাই, দেয়ার, এগুলোকে বলে হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোকে কি বলে? পজেসিভ অ্যাডজেক্টিভ, মালিকানা বলে।
কি বলে মালিকানা সূচক অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। মালিকানা, ইয়োর মানে তোমার, তারপরে হলো আওয়ার মানে তাদের, সরি আমাদের, মাই মানে আমার, দেয়ার মানে তাদের। তো এগুলোকে বলে মালিকানা সূচক অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। তো এই পজেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা সাধারণত কি বসাই, নাউন বসাই। তাহলে এই বেটার্স গঠন অনুযায়ী এটা কি নাউন। আর আপনি যদি বলেন যে স্যার গঠন অনুযায়ী নাউন ঠিক আছে, তাহলে বাক্যে অর্থটা কি দিচ্ছে, অর্থটা দিচ্ছে যে গিভ প্লেস টু ইয়োর বেটার্স, তোমার চাইতে যারা ভালো তাদেরকে জায়গাটা ছেড়ে দাও, তাদেরকে জায়গাটা কি করো, ভালোদেরকে জায়গাটা ছেড়ে দাও। তার মানে এখানে বেটার্স বলতে ভালোদেরকে বোঝাচ্ছে, ভালোদের, ভালোদেরকে। ওকে, তোমার চাইতে যারা ভালো তাদেরকে কি করো। ওকে, গুড। তাহলে বেটার্স আর কোন পার্টস অফ স্পিচ, নাউন। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেনে, 10 নম্বর প্রশ্ন। When uses the down as adverb, ডাউন শব্দটা কোথায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, ডাউন শব্দটা কোথায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ট্রাই টু ডাউন হিম, ডাউন, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ। আরেকটা হলো দ্য ডাউন ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, শি কেম ডাউন দ্য হিল। এই টাইপের কোশ্চেন যদি আসে পরীক্ষায় তাহলে আনসার করাটা একটু কষ্ট। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আপনি যখন এই যে সেম ওয়ার্ড, এগুলো সব কিন্তু বিগত বছরের প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছে, চাকরি পরীক্ষায় এসেছে। আচ্ছা, তো এই কি বলে, এই ধরনের প্রশ্নগুলো আপনি আনসার করতে গেলে একটু কষ্ট হবে, কারণ সবগুলো আপনাকে খুঁজে বের করে দেখতে হবে। কিন্তু আপনি যদি সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই টপিকটা শিখতে চান, তাহলে এই ধরনের প্রশ্নের কোনো বিকল্প নাই, এই ধরনের প্রশ্নের কোনো বিকল্প নেই। কারণ এই একটা কোশ্চেনের মধ্যে ডাউনের বিভিন্ন ব্যবহার আপনি দেখতে পাবেন। এই একটা কোশ্চেনের মধ্যে আপনি কি পাবেন, ডাউনের বিভিন্ন ব্যবহার দেখতে পাবেন। কোথাও দেখবেন নাউন, কোথাও অ্যাডজেক্টিভ, কোথাও অ্যাডভার্ব, কোথাও ভার্ব, কোথাও প্রিপোজিশন, এই ধরনের ব্যবহার আমরা দেখতে পাবো। সো এই জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু আনসার করি আমরা, সবাই একটু আনসার করি। নিশিতা পুরো আনসার লিখে দিয়েছে, এটা না লিখলেও চলবে। আচ্ছা, আশা চাকমা সে একজনকে মেনশন করে দিয়েছে। আশা অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সবাই একটু কমেন্টে কিন্তু মেনশন করে দিতে পারি অন্যদেরকে। আর হ্যাঁ, একটু শেয়ার করে দিই। আমাদের বই যেগুলো গিফট দেওয়ার কথা সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, আমরা অলরেডি পাঠানো শুরু করেছি। তো এই ক্লাসে বলি নাই যে ক্লাসটি শেয়ার করলে বই গিফট করা হবে, এই জন্য এই ক্লাসটা কি হয় না, শেয়ার হয় নাই। তখন তো আপনারা ভাই প্রচুর শেয়ার করছেন, সিরিয়াসলি বলি প্রচুর শেয়ার করছেন। একজনে নিজের টাইমলাইনে শেয়ার করছে 100, অন্যান্য গ্রুপে শেয়ার করছে। তো আমরা ইফেক্টিভ শেয়ার গুলো কাউন্ট করেছি। তো ওই জায়গাটায় এটা করছে অনেকে বইটার জন্য। এখন আমরা বই দিব না বলছি, তাই বলে কি এখন কি শেয়ার করবেন না? ঠিক আছে, তো অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করবেন, কিন্তু সেই শেয়ারটাই এখন উদ্ভট শেয়ার করার দরকার নাই। নিজের টাইমলাইনে একবার শেয়ার করেন, কোন একটা ভালো একটা গ্রুপে একবার শেয়ার করেন, ঠিক আছে? এটা বারবার করে বা অজস্র বার শেয়ার করার এখন দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর আমরা একটু রিয়াকশন দিয়ে দিই, যে একটা রিয়াকশন বাটন আছে না, এটা আমরা একটু রিয়াকশন দিই। কারণ আপনি যখন কোনো একটা কিছুতে রিয়াকশন দেন, কোনো একটা পোস্টে, এটা কিন্তু দ্রুত মানুষের কাছে পৌঁছায়। তো একটু রিয়াকশন দিয়ে দিই আমরা। অপশন ডি লেখা আছে, অপশন ডি লেখা আছে মানে কি বুঝি নাই, এখানে আনসার কোথাও লেখা আছে? আচ্ছা, সি কেম ডাউন দ্য হিল, অপশন ডি লেখা আছে মানে কি বুঝি নাই আমি। আচ্ছা, মোস্তাফিজ তুমি একটু আমাকে বললে তো অপশন ডি লেখা আছে মানে কি। এটা ডি, এটা সি, শুধু আমরা পয়েন্ট দেই না, ফোঁটা দেই নি। এটা বি, এটা এ, এগুলো তো অপশন। আচ্ছা, এবার আসা হলো আমরা এখান থেকে একটু ট্রাই করি। ট্রাই টু ডাউন, ট্রাই টু ডাউন হিম, টু হলো ইনফিনিটিভ মার্কার, টু হলো ইনফিনিটিভ মার্কার। অর্থাৎ আপনার এখানে ভার্বকে ইনফিনিটিভ একটা রূপ দেওয়ার জন্য টু আসে, আমরা জানি ভার্বের কাছে, তাই না? এখানে অর্থটাও কিন্তু এটা, তার মানে এটা ভার্ব, অর্থটাও কিন্তু ভার্বের মতো। ট্রাই টু ডাউন হিম, তাকে নামানোর চেষ্টা করো, তাকে নামানোর চেষ্টা করো। তাহলে নামানোর অথবা নামাতে, বাংলায় তাকে নামাতে চেষ্টা করো, নিচে নামাতে চেষ্টা করো, এই যে ডাউন, নিচে নামাতে চেষ্টা করো। তাহলে এটা কিন্তু কি হচ্ছে, ভার্ব হচ্ছে। ওকে, বি নাম্বারটা একটু পরে আসতেছি, সি নাম্বারটা, দ্য ডাউন ট্রেন হ্যাজ লেফট
দেখো ট্রেন হ্যাজ লেফট, ট্রেন ছেড়ে গেছে, ট্রেন হ্যাজ লেফট, ট্রেন ছেড়ে গেছে, তাহলে এটা কি নাউন। ট্রেন হ্যাজ লেফট, ট্রেন ছেড়ে গেছে। এই জায়গাটাতে কোন ট্রেন ছেড়ে গেছে বলছে ডাউন ট্রেন। যারা ট্রেনে আসা যাওয়া করে তারা জানে আপ ট্রেন ডাউন ট্রেন, আপ ডাউন করে ট্রেন, যেটা যায় সেটাকে আপ ট্রেন বলে, যেটা আসে ফেরত আসে সেটাকে ডাউন ট্রেন বলে। তো এই ডাউন শব্দটা ট্রেন শব্দটাকে মডিফাই করেছে, মডিফাই করেছে বলে এইটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, আচ্ছা এইবার আসি আমরা আনসার ডি তে। অপশন ডি তে, শি কেম ডাউন দা হিল। দা হিল হলো আমার এখানে নাউন। সে নেমে আসলো পাহাড়ের নিচে, পাহাড়ের নিচে। কোন একটা প্রিপোজিশন পরে নাউন থাকলে সেটা অ্যাবসলিউটলি প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস নাউন, তাহলে এটা প্রিপোজিশন। তাহলে এটা প্রিপোজিশন, অপশন সি অ্যাডজেক্টিভ, অপশন এ হলো ভার্ব। তাহলে অপশন বি টাই হলো আমার আনসার। অ্যাডভার্ব চাইছে না, অ্যাডভার্ব চাইছে, অপশন বি টা হলো আমার আনসার। এখন কথা হলো অপশন বি কেমনে হইলো, দেখো দেখো ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, এইটা হলো মূলত ইনভার্সন। আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম একটু, এটা হলো ইনভার্সন। আসলে বাক্যটা ছিল এই রকমের, দ্য রয়্যাল জর্জ, দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন। রয়্যাল জর্জ হলো একটা জাহাজ, রয়্যাল জর্জের জায়গায় আপনি ধরে নেন টাইটানিক। কি ধরে নেন? টাইটানিক। তাহলে দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, বাক্যটা ছিল এরকম। দ্য টাইটানিক, এই যে এটা হলো সাবজেক্ট, দ্য টাইটানিক এটা সাবজেক্ট, ওয়েন্ট হলো ভার্ব, আর এই ভার্বকে মডিফাই করছে হলো অ্যাডভার্ব, এই ডাউন। ওয়েন্ট ডাউন মানে তলিয়ে যাওয়া, ওয়েন্ট ডাউন মানে কি? তলিয়ে যাওয়া। আবার আপনি যদি আক্ষরিক অর্থ ধরেন, ওয়েন্ট মানে গেল, কোথায় গেল? নিচে গেল। একটা জাহাজ যদি নিচের দিকে যায়, তাহলে নিচে চলে যায়, তাহলে ডুবে গেছে না? ওই অর্থেই। তাহলে কোথায় গেল? নিচে গেল। তাহলে এইটা হলো একটা অ্যাডভার্ব, যেটা ভার্ব ওয়েন্ট কে মডিফাই করছে। আর এই অ্যাডভার্ব গুলো বাক্যের শুরুতে এনে ইনভার্সন করতে হয়। আমরা ইনশাআল্লাহ অ্যাডমিশনে যখন কোর্সে পড়বো তখন আমরা বিস্তারিত এগুলো পড়বো ইনশাআল্লাহ। সো এই ডাউন শব্দটা বা এরকম অ্যাডভার্ব গুলো বাক্যের শুরুতে চলে আসে, ঠিক আছে? যেমন অ্যাওয়ে র্যান দ্য থিফ, অ্যাওয়ে র্যান দ্য থিফ, তার মানে কি? চোরটা পালিয়েই গেল। এটুকু বাক্যে ইনভার্সন করা জোর দেওয়ার জন্য। দেখেন রয়্যাল জর্জ ডুবেই গেল, টাইটানিক ডুবেই গেল, চোরটা পালিয়েই গেল, সে চলেই গেল, এরকম বলি না? এগুলো বলার জন্য ইনভার্সন করতে হয়। এই অ্যাডভার্ব বা যেগুলো দেখতে প্রিপোজিশনের মতো, এগুলোকে শুরুতে আনতে হয় এবং তারপরে ভার্ব এবং তারপরে সাবজেক্ট উল্টো গঠন লিখতে হয়। এই জন্য এটাকে বলে ইনভার্সন। ওকে, তাহলে 10 নম্বর প্রশ্নটা গেল। এবার আমি চলে আসি পরবর্তী প্রশ্ন। বিজ্ঞাপন আছে প্রি অ্যাডমিশন ব্যাচের জন্য এবং সেকেন্ড টাইমারদের জন্য। আমাদের দুটো কোর্স চলছে। প্রি অ্যাডমিশন 2500 টাকায় ভর্তি হতে পারবে, এইচএসসি 24 ব্যাচ, সেকেন্ড টাইম ব্যাচ 1500 টাকায় ভর্তি হতে পারবে। 290টা ক্লাস, 295টা পরীক্ষা, হিউজ পরিমাণ পরীক্ষা। এবং আমাদের এখানে একবার ভর্তি হলে বিশ্ববিদ্যালয়, শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত আমরা আপনাকে পড়াবো দীর্ঘ 8 মাস ব্যাপী। দীর্ঘ 8 মাস ব্যাপী আমাদের এই কোর্স, অর্থাৎ আপনাকে নতুন করে আর কোনো কোর্স কিনতে হবে না। 11 নম্বর প্রশ্ন, দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য তলিয়ে গেল, এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, সূর্য ডুবে গেল, এখানে ডাউন কোন পার্টস অফ স্পিচ? এখানে ডাউন কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন, কনজাংশন। একটু আগে আমরা ওই যে কোশ্চেনটার ব্যাখ্যা দেখছিলাম, ওই কোশ্চেনটার ব্যাখ্যায় যে লাইনটা লেখা ছিল, ওই লাইনটার সরল লাইনে কিন্তু এরকম, সরল লাইন কিন্তু এরকম, দ্য সান ওয়েন্ট ডাউন, তাই না? তাহলে এই ডাউনটা 100% অ্যাডভার্ব, এইটা সবাই জানে। এই ডাউনটা 100% অ্যাডভার্ব, এটা সবাই পারবে, কারণ আগের ক্লাসে আমি একটু পড়াইছি। আমার কোশ্চেন হলো এটাকে ইনভার্সন করেন। আমি একটু আগে যেটা দেখাইছিলাম ইনভার্সন কেমনে হয়, ছোট্ট করে একটু দেখাইছি, এটাকে ইনভার্সন করেন। ইনভার্সনে আরো রুল আছে, জাস্ট এটাই আমরা একটু দেখি। এটাকে ইনভার্সন করেন সবাই। বা সেকেন্ড টাইমার কাদের বলেন? সেকেন্ড টাইমার হলো এলমালিজা, যারা দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়। গতবার পরীক্ষা দিয়েছে, মানে যে এইবার পরীক্ষা দিয়েছে 2024-এ, এরা চান্স পায় নাই, আবার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে, এদেরকে বলে সেকেন্ড টাইমার। অর্থাৎ সহজ বাংলায় এইচএসসি 23 ব্যাচ, এইচএসসি 23 ব্যাচ তারা সেকেন্ড টাইমার। আর ফার্স্ট টাইমার বা প্রি অ্যাডমিশন ব্যাচ কারা? যারা এইচএসসি 24 ব্যাচ। ওকে স্যার, এই ফ্রি ক্লাস আর প্রি অ্যাডমিশনের ক্লাসের পার্থক্য বললে পরে ভালো হতো। আচ্ছা, সহজ কথায় বলি, ফ্রি ক্লাসে সবকিছু পড়ানো সম্ভব না।
ফ্রি ক্লাসে সবকিছু পড়ানো সম্ভব না, সবকিছু পড়ায়ও না, কেউই পড়ায় না, তাহলে আর পেইড ব্যাচ কেন রাখবে? আমরা ফ্রি ক্লাসে আপনাদেরকে দুইটা কাজ করি, সেটা হলো কিছু টপিক, খুব ভালো কিছু টপিক আমরা বাছাই করি যেটা শিক্ষার্থীরা সবাই একটু শিখুক, এটা আমাদের একটা উদ্দেশ্য থাকে যে এই টপিক গুলো নিয়ে কনফিউশন দেবেন, এই যেটা খুবই কনফিউজিং একটা টপিক, তো এরকম কিছু জিনিস আমরা শিক্ষার্থীদেরকে পড়াই যে এটা তারা ফ্রিতেই শিখুক, পুরো কোর্স কমপ্লিট হবে না কিন্তু কিছু কিছু জিনিস তারা শিখুক। আরেকটা জিনিস থাকে, উদ্দেশ্য থাকে আমাদের, যে অনেকে আমাদের ক্লাসগুলো দেখতে চায়, যে ভাই দেখালে 1 মাস পরে আমাদের কোর্সে ভর্তি হবে, যে ভাই আপনাদের এখানে ভর্তি হবো, তো আপনারা কেমন ক্লাস নেন বা এটা যদি একটু দেখতেন, বা কয়েকদিন যদি আমাদেরকে একটু ফ্রি ক্লাস করতে দিতেন, তারপরে আমরা ভর্তি হতাম, মানে তারপরে টাকা দিতাম। তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো, যে ভাই আমাদের পেজে এরকম প্রচুর ক্লাস আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নাও, সেখান থেকে তোমরা দেখে নাও। সো এটা হলো ইনকমপ্লিট সিলেবাসের ক্লাস, অর্থাৎ স্পেশাল কিছু টপিক আমরা এখানে পড়াই। আর পেইড ব্যাচ হলো ভাই শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট সিলেবাসের টপিক, কমপ্লিট সিলেবাসের টপিক। আচ্ছা আমরা একটু লিখি এটা কি হবে। আচ্ছা ডাউনটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বটা কোথায় যাবে? শুরুতে যাবে। অ্যাডভার্বটা কোথায় যাবে? শুরুতে যাবে, ডাউন। ওকে, এইবার আমার কি, এবার সাবজেক্ট এবং ভার্ব গঠন উল্টে দিবে, সাবজেক্ট এবং ভার্ব কি করবে? গঠন উল্টে দিবে। অর্থাৎ আমার সাবজেক্টটা কোথায় যাবে? ভার্বের পরে। সাবজেক্টটা কোথায় যাবে? ভার্বের পরে। তাহলে ওয়েন্ট আগে চলে আসলো, আর দ্য সান কি রইলো? পরে চলে গেল। এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ কি? এটা তো বোঝা যাচ্ছে, সূর্য ডুবে গেল, সূর্য ডুবে গেল, উপরের বাক্যের অর্থ। এই ইনভার্সন বাক্যের অর্থ কি? ইনভার্টিভ বাক্যের অর্থ কি? বা ইনভার্টেড বাক্যের অর্থ কি? বলেন, ইনভার্টেড বাক্যের অর্থ কি? এখানে তো আমরা বুঝলাম সূর্য ডুবে গেল, এই বাক্যটার অর্থ কি? ইনভার্সন করার পরে জোর দেয়, একটু একটু কমেন্টে লেখেন, ইনভার্সন করার পরে কিন্তু বাক্যের অর্থের উপরে কি হয়? একটু জোর দেয়, তাই না? আচ্ছা, তো ইনভার্টেড বাক্যে কি হয়? একটু জোর দিতে হয়, তো এটা জোর দিয়ে বাংলা অর্থটা কি হবে বলেন? স্যার পেইড ব্যাচে কি একাডেমিক সিলেবাসও শেষ করে দেওয়া হবে? প্রান্ত মণ্ডল, পেইড ব্যাচে আমরা একাডেমিক ক্লাসও শুরু করেছি। আমরা আমাদের কোর্সের যে শুরুর দিকে যে ক্লাসগুলো, প্রি অ্যাডমিশন এইচএসসি পরীক্ষার আগে, সেখানে আমাদের 40টা ক্লাস আছে, বাংলা, ইংরেজি, আইসিটি এবং মানবিকের গ্রুপ ভিত্তিক কিছু ক্লাস, এটার 40টা ক্লাস আছে। 40টা ক্লাসের মধ্যে দুনিয়ার তো সব পড়ানো যাবে না, ইম্পর্টেন্ট বিষয়গুলো দিয়ে আমরা সিলেবাসটা কভার করে দিচ্ছি। প্রান্ত, ঠিক আছে? আশা করি প্রান্ত বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এটা বাংলাটা কি হবে? এটা বাংলা হবে সূর্যটা ডুবেই গেল, সূর্যটা ডুবেই গেল। আমরা এরকম বলে হারিয়েই গেল, হারিয়েই গেল, একটু জোর দেওয়া, সূর্যটা ডুবেই গেল। তো এই জোরটা কেমনে দিবে? বলছে লেখার মধ্যে জোর কেমনে দিবে? এটা কি খাতায় মানে খুব যাইতে ধরে লিখবে, মানে খুব মোটা করে লিখবে জোর দেওয়া বোঝানোর জন্য? বলছে না, গঠনটাকে একটু চেঞ্জ করে দিলেই সে এটা বুঝে যাবে যে এটা জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা পরের কোশ্চেনে একটু চলে যাই। 12 নম্বর প্রশ্ন, দে আর মেন অফ লাইট বিল্ড এন্ড স্ট্যাচিউর, হিয়ার দ্য ওয়ার্ড লাইক ইজ ড্যাশ। এখানে লাইক কোন পার্টস অফ স্পিচ? আমি যদি আপনাকে বলি যে যত ধরনের প্রশ্ন এই পর্যন্ত আসছে, যত প্রশ্ন এই পর্যন্ত আসছে এই সেম ওয়ার্ড ইউজড অ্যাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচের হিসেবে, তার মধ্যে সবচেয়ে কঠিন যদি আপনি 5টা প্রশ্ন ধরেন, একটা আছে বাট দিয়ে কিছু কোশ্চেন আছে, 5টা না, আপনি যদি 3টা কোশ্চেন ধরেন, হ্যাঁ, তাহলে 3টা কোশ্চেন সবচেয়ে কঠিন 3টা কোশ্চেনের মধ্যে একটা হলো এটা। তারপরে এই প্রশ্নটা বারবার আসে এবং বারবার শিক্ষার্থীরা কি করে? ভুল করে। এটা বারবার পরীক্ষায় আসে এবং বারবার শিক্ষার্থীরা এটা কি করে? ভুল করে। স্যার এই মাসের 30 তারিখে কি কনফার্ম করে পরীক্ষা শুরু হবে নাকি আরো এগোবে? এই মাসের 30 তারিখে কি কনফার্ম করে পরীক্ষা শুরু হবে নাকি আরো এগোবে? আমার তো মনে হচ্ছে এই মাসের 30 তারিখে পরীক্ষা হবে ইনশাআল্লাহ, এইচএসসি 24 ব্যাচের। আচ্ছা, দে আর মেন অফ লাইক বিল্ড এন্ড স্ট্যাচিউর। লাইক বিল্ড মানে কি? দে আর মেন অফ, তারা লোক, এটা তো বোঝাই যাচ্ছে। দে আর, অর্থটা বোঝার চেষ্টা করেন। দে আর মেন অফ, তারা লোক, তারা কি লোক? তারা লোক, কি লোক? বলছে লাইক বিল্ড এন্ড স্ট্যাচিউর। স্ট্যাচিউর মানে কি আর বিল্ড মানে কি? বলছে একই রকমের গড়নের, একই রকমের গড়নের, অর্থাৎ দেখতে অঙ্গভঙ্গি, গঠন, চেহারা, অবয়ব একই রকমের মতো। আমরা এরকম বলি না, আমরা 2জন বা 5জন লোক দেখলাম, আরে 5জন লোক প্রায় সেম। কোন দিক দিয়ে সেম? বলছে দেখতে প্রায় সেম, গঠনগত দিক থেকে সেম, আকৃতিগত দিক থেকে তারা সেম।
এই জায়গাটাতে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে? এই জায়গাটাতে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে? দেখেন, এই বিল্ড এবং স্ট্যাচিউ এটা হলো নাউন, আকার আকৃতি, আকার আকৃতি। বলছে কেমন আকার আকৃতির লোকজন তারা? বলছে সেম আকার আকৃতির, একই আকার আকৃতির। এই একই বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে লাইক। এই লাইক শব্দের এখানে বাংলাটা হলো একই, যেটাকে আপনি ইংরেজিতে বলতে পারবেন সেম। এবার দেখেন, সেম বিল্ড এন্ড স্ট্যাচিউ। আমি ধরেন আরো সহজ করার জন্য বলতেছি, এইটুকু বাদ দিয়ে, এইটুকু বাদ দিয়ে আপনি যদি বলতেন নেচার, আপনি যদি কি বলে নেচার, তাও হয়, নেচার তাও হয়। একই একই মানে কি বলে নেচারের লোক তারা, একই রকম আচরণের লোক তারা। এরকম আছে না যে দুইজনই রাগী বা দুইজনই খুব বদমেজাজি বা দুইজনই দেখা গেল খুব ধার্মিক, তাহলে কি বলে আমরা? তারা একই রকম আচরণের, একই আচরণের লোক। এইটাই বোঝানো হচ্ছে দে আর মেন অফ লাইক নেচার অথবা লাইক বিল্ড এন্ড স্ট্যাচিউ। এই জায়গাটায় আপনি সেম কথাটাও ব্যবহার করতে পারবেন। এই নাউন গুলোকে মডিফাই করার জন্য লাইক অথবা সেম কথাটা ব্যবহার করা যায়। সো নাউনকে মডিফাই করে যারা তারা হলো অ্যাডজেক্টিভ। নাউনকে যারা মডিফাই করে তারা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, আজকের মতো আমরা এখানে একটু শেষ করি ইনশাআল্লাহ। এই ক্লাসটা 12 নম্বরের পর থেকে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আপনাদের জন্য এটা নিয়ে আসবো। নেক্সট ক্লাসে আপনাদের জন্য এটা নিয়ে আসবো। ও আর একটা জিনিস পার্থক্য বলতে চাইছিল যে পার্থক্যটা কি তাদের জন্য বলি। ফ্রি ক্লাস এটা তো ভাই সাধারণত 1 ঘন্টা হয়, এটা টিচার উপর নির্ভর করে কতক্ষণ নিবে, কিন্তু আপনার টপিক শেষ করে দেওয়া হয় পেইড ক্লাসে এবং সেখানে 2 ঘন্টার ক্লাস থাকে। মানে এইটা অন্তত আমার মনে হয়, কোশ্চেনটা কেন করছে আই ডোন্ট নো, হয়তো আসলে পার্থক্যটা বুঝতে চাচ্ছে, কিন্তু এটা খুব স্বাভাবিক বিষয় যে ভাই আপনি যেখানে ফ্রি দিচ্ছেন সেখানে আপনি কিছু কিছু জিনিস দিবেন, অবভিয়াসলি আপনি কিছু কিছু জিনিস দিবেন, আর যেখানে পেইড দিচ্ছেন বা টাকা পয়সা দিচ্ছেন সেখানে আপনাকে কমপ্লিট জিনিসটা দেওয়া হবে। এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। দিন শেষে এটাই সত্যি কথা ভাই। আচ্ছা, ওকে, আজকের মতো আমরা এটা শেষ করি। ভাইয়া, একক ভর্তি পরীক্ষা কি? আচ্ছা, একক ভর্তি পরীক্ষা হলো, এখন যেমন গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে 24টা বিশ্ববিদ্যালয় একটা পরীক্ষা নেয়, যার মধ্যে সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় যদি বলি বা র্যাঙ্কিং এ প্রথম যদি বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এরা আজ থেকে 4 বছর আগে আলাদা আলাদা পরীক্ষা নিত, যার যার মতো পরীক্ষা নিত। তাহলে 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য শিক্ষার্থীদের কি করতে হতো? 24 বার পরীক্ষা দিতে হতো। হয়তো 24টা দিত না, 5-7টা দিত। তো তারা কি বলছে? একত্রে পরীক্ষা নিছে। এখন এই একত্রে যে বিশ্ববিদ্যালয়গুলো আসছে পরীক্ষা নেওয়ার জন্য, যে আমরা একটা পরীক্ষা নেব, এখান থেকে আমরা ভর্তি করব, এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আসে নাই কারা? বড় বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি, এরা আসে নাই এই গুচ্ছের মধ্যে। এখন গভর্নমেন্ট চাচ্ছে বা ইউজিসি যারা বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করে তারা চাচ্ছে সব বিশ্ববিদ্যালয় একত্রে এই পরীক্ষা নিক। অর্থাৎ গুচ্ছর মধ্যে ঢাকাও আসুক, রাজশাহী আসুক, চট্টগ্রাম আসুক, বিউপি আসুক, সবাই আসুক। সবাই আসার পরে তার পরীক্ষা, একটাই পরীক্ষা হবে। ওই পরীক্ষার উপর ভিত্তি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ভর্তি হবে। এইটার নামই হলো একক পরীক্ষা। অর্থাৎ আমি যদি বলি গুচ্ছ পরীক্ষার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় চলে আসলে ওইটাই আরেকটা গুচ্ছ, ওইটার নাম হবে একক পরীক্ষা। ঠিক আছে স্যার, আপনি অনলাইন ক্লাস করলে কোন সময় ক্লাস করবেন? আচ্ছা, এরপরে আসি আমরা, তারপরে দেখি আর जो इंग्लिश क्लास এর, আচ্ছা আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, সেইফের টিচারদের সম্পর্কে একটু বলি। সেইফের টিচাররা শুধুমাত্র সেইফেই কিন্তু ক্লাস নেবে। সেইফের টিচাররা কোথায় ক্লাস নেবে? শুধুমাত্র সেইফে। আমাদের কারো কিন্তু আর কোনো পার্সোনাল ব্যাচ নাই, কারো কিন্তু কোনো কি নাই, পার্সোনাল ব্যাচ নাই। অর্থাৎ আপনি জোবার স্যারের কাছে পার্সোনাল পড়তে চাচ্ছেন, কোনো সুযোগ নাই। আপনি ফাহিম স্যারের কাছে পার্সোনাল পড়তে চাচ্ছেন, সাধারণ জ্ঞান, সুযোগ নাই। শাওন স্যারের কাছে বাংলা পড়তে চাচ্ছেন, সুযোগ নাই, কারোরই সুযোগ নাই, কারণ তারা পড়াবে না পার্সোনাল ব্যাচ অ্যাডমিশনের জন্য। তারপরে হলো জবের জন্য যদি পড়া, চাকরি পরীক্ষার্থীর জন্য ভিন্ন কথা, কিন্তু কিসের জন্য পড়াবে না? আপনার এই এই অ্যাডমিশনের জন্য পড়াবে না। আপনি তুষার স্যারের কাছে আলাদা করে করতে চাচ্ছেন, পড়াবে না। আপনি আহমেদ স্যারের কাছে আলাদা করে করতে চাচ্ছেন, পড়াবে না। ঠিক আছে, আমরা সব টিচাররা কিন্তু কোথায় পড়াবো? শুধুমাত্র এই সেফ একাডেমিতে আমরা পড়াবো। ঠিক আছে, সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যদি আমাদের কাছে আপনারা পড়তে চান তাহলে সেফ একাডেমিতে আপনাকে পড়তে হবে, আর কোথাও আপনি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারবেন না। হ্যাঁ, জবের ক্ষেত্রে যদি হয়, চাকরি পরীক্ষার্থী যারা, তারা ভিন্ন ভিন্ন ভাবে যার যার টিচারের কাছে বা আমাদের কাছে পড়তে পারেন বিভিন্ন সময়। কিন্তু অ্যাডমিশনে সেফ একাডেমির যে শিক্ষকরা আছেন এবং যে বাপ্পি স্যার যিনি আছেন আমাদের আইসিটি তে,
তো প্রত্যেকটা টিচার শুধুমাত্র সেফেই কিন্তু আমরা ক্লাস দিব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করেছি। নেক্সট লাইভ ক্লাসে ইংলিশ লাস্ট সাজেশন ক্লাস নিয়ে আসিয়েন। সাসটেনশন নাকি সাজেশন? সম্ভবত সাজেশনের কথা বলছে আশা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা সাজেশন ক্লাস দিব ইংরেজি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। কোর্স ফি কত? আচ্ছা, কোর্স ফিটা বলছি আমি, আমাদের কোর্স ফি হলো 5,000 টাকা। তবে আপনি যদি ঈদের আগে ভর্তি হন তাহলে এইচএসসি 24 ব্যাচ, এইচএসসি 24 ব্যাচের জন্য আপনার ফি থাকবে কত? আপনার ফি থাকবে হলো 5,000 টাকা, সরি 5,000 থেকে 2,500 টাকা যদি আপনি 24 ব্যাচের হন। আর আপনি যদি এইচএসসি 23 ব্যাচের হন, অর্থাৎ সেকেন্ড টাইমার যারা, তাদের জন্য ফি হলো 1,500 টাকা। কারণ সেকেন্ড টাইমাররা আসলে প্রথম বছর অনেক টাকা পয়সা খরচ করে, তো এই জন্য তাদের জন্য আমরা আরো একটু বেশি ছাড় দিয়েছি। ওকে, যদিও সেকেন্ড টাইমের জন্য ক্লাস আরো 10টা বেশি, 290টা ক্লাস, 295টা পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। একক এক্সাম হলে কিভাবে বাসায় করবে, কিভাবে বাছাই করবে? ভাই বিশ্বাস করে, এটা আমি তো দূরের কথা, যারা একক এক্সাম নিতে চাচ্ছে ওরা নিজেরাও জানে না, ওরা নিজেরা এখনো কোনো বিষয় নিয়ে কনফার্ম না। ঠিক আছে, সো ওরা কনফার্ম হোক, যদি একক এক্সাম হয় ওরা ঘোষণা দিবে, সবকিছু হবে, তারপরে আমরা ব্যাখ্যা করে আপনাদেরকে জানাবো। এখনো হলে কি হবে জানেন, একজন এটা বলবে, একজন এটা বলবে, একজন বলবে এটা থাকবে না, একজন বলবে এটা থাকবে না, একজন বলবে এরকম না হলে হবে না, আরেকজন এরকম, যার যার মতো করে আন্দাজে কথা বলবে। তো আমরা আন্দাজে কোনো কথা বলে কাউকে বিভ্রান্ত করবো না। আগে একক এক্সামের দেখ, সার্কুলার দেখ, সেই সার্কুলার দেখে, ব্যাখ্যা দেখে তারপর আমরা আপনাদেরকে জানাবো। তবে ইনশাল্লাহ এটা মাথায় রাখেন যে একক এক্সাম যেভাবেই হোক আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদেরকে সেভাবেই তৈরি করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।